ওয়েলকাম টু মাই চ্যানেল উইল অ্যান্ড ওয়ে। বিশেষ করে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার এসএসটি ক্লাসে ইতিহাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা বইয়ের শুরুতে আমরা দেখছি ভারতের সংবিধান প্রস্তাবনা, তারপরে আছে সমাজ বিজ্ঞান সপ্তম শ্রেণীর বই, এটা আমাদের এনসিইআরটির বই এবং আমাদের এসসিইআরটি এটাকে অনুবাদ ও অভিযোজন করেছে। তারপরে আমরা ভূমিকা আছে, তারপরে আমরা একটু এগিয়ে গেলে তারপরে আমরা টেক্সট বুক ডেভেলপমেন্ট কোনটি কারা ছিল, আচ্ছা কৃতজ্ঞতা, তারপরে আসবে সূচি। তো আমরা আজকে করব সেটা হলো বিগত সহস্রাব্দে লক্ষণীয় পরিবর্তন, মানে গত 1000 বছরে আমাদের কি পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তো এটা প্রথম অধ্যায়টাকে আমরা দেখো কি আছে, বিগত সহস্রাব্দের লক্ষণীয় পরিবর্তন। ঠিক আছে, দেখো এখানে যে মঞ্জিষ্টা একজনের নাম, মঞ্জিষ্টা ঘুম থেকে উঠেই কেমন যেন রোমাঞ্চ অনুভব করছেন। মা বললেন, কিরে আজ দেখি একেবারে ফুরফুরে মেজাজ। মঞ্জিষ্টা, বাহ, হবে না, আমাদের ইতিহাস স্যার বলেছেন আজ শিক্ষামূলক ভ্রমণে মিউজিয়ামে নিয়ে যাবেন। মিউজিয়াম তো জানো, যেখানে আমাদের অনেক পুরোনো প্রাচীন জিনিসকে সংরক্ষণ করা হয় তাকে কি বলে, মিউজিয়াম। মা, ও তাই নাকি? মা, ও তাই নাকি, এখানে ইতিহাসের বেশ কিছু দেখতে পাবি। মঞ্জিষ্টা, মা, মিউজিয়াম কি? মা তখন মিউজিয়াম বলে দিলেন। মিউজিয়াম শব্দের বাংলা অর্থ হলো জাদুঘর, অর্থাৎ পুরাতত্ত্ব, ইতিহাস, শিল্পকলা। পুরাতত্ত্ব মানে পুরানো জিনিস, তথ্য, ইতিহাস এবং শিল্পকলা ইত্যাদি সংক্রান্ত নিদর্শনের প্রদর্শনী, মানে যেখানে দেখা যায় প্রদর্শনী, ও সংরক্ষণ হয়, জন্য ব্যবহৃত হয়। মঞ্জিষ্টা কি বলল? ও বুঝেছি, এসব কিছু থেকেই ঐতিহাসিকরা তথ্য সংগ্রহ করে ইতিহাস রচনা করেন। মা, ঠিক তাই। ওখানে গিয়ে যা দেখবে স্যারকে জিজ্ঞেস করে সেসব বিষয়ে বিস্তৃত জেনে নেবে। এর সঙ্গে একটি নোট বই নিয়ে যেও। তাহলে মা দেখো কি সুন্দর, মা হলো প্রথম শিক্ষক, আমরা জানি শিক্ষিকা, উনি প্রথম শুরু করেন শিশুদেরকে, উনি কী নিয়ে গাইড দিয়ে দিয়েছেন। ঠিক আছে, তারপরে দেখো আমাদের 1 নং 2 নং মানচিত্রের দিকে তাকাও। এই হলো আমাদের 1 নং চিত্রটা, একটু দেখে নেই। ঠিক আছে, দেখো এটা কার 1 নং মানচিত্রটা কি আছে, দ্বাদশ শতকে, মানে 1200 শতাব্দীতে, দ্বাদশ শতকে আল ইদ্রিসের আঁকা বিশ্ব মানচিত্রের একটি অংশ। এখানে ভারত উপমহাদেশ দেখানো হয়েছে, ভারত উপমহাদেশটাকে দেখানো হয়েছে, দেখেছ? তো তারপরে 2 নং চিত্র আছে, দেখো কি আছে, এই যে ভারতের উপমহাদেশটা কি সুন্দর, ওরা কীভাবে আর্ট করলেন। তখন তার কৃত্রিম উপগ্রহ ছিল না, তখন তাদের অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে ঐতিহাসিক ঘটনাবলীর প্রেক্ষাপট এবং পরিস্থিতি বিচার করতে হবে। দেখো কত কষ্ট করে এঁকেছেন, কীভাবে বুঝলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই গিয়ে ডিটেলসে। এইবার কি বলা হয়েছে, 1 নং চিত্র এঁকেছেন ভূগোলবিদ আল ইদ্রিস। কত সালে? 1154, প্রায় 1000 বছর আগে। দেখো, এবং উপভারতের উপমহাদেশের একটি খণ্ডচিত্র, অর্থাৎ তিনি বিশ্ব মানচিত্র এঁকেছিলেন, তাতে ভারতের অংশ এটি। 2 নং মানচিত্র কি আছে, একজন ফরাসি দেশীয় মানচিত্রকারের কর্তৃক অঙ্কিত, মানে যে এঁকেছেন 1720 খ্রিস্টাব্দে উনি এটি এঁকেছেন। তাহলে প্রায় 600 বছর পরে কিন্তু এখানে ওই দ্বিতীয় ম্যাপটা আঁকা হয়েছে, মানচিত্রটা। একই অঞ্চল নিয়ে অঙ্কিত দুটি মানচিত্র সম্পূর্ণ ভিন্ন ধরনের। প্রকৃতপক্ষে আল ইদ্রিসের অঙ্কিত মানচিত্রে যেখানে দক্ষিণ ভারত দেখানো হয়েছে, এটি আসলে উত্তর ভারত। যেখানে দক্ষিণ ভারত বলতে গিয়ে নিচের দিকটা দেখানো হয়েছে, আর শ্রীলঙ্কাকে দেখানো হয়েছে একেবারে মানচিত্রের উপরের অংশে, উল্টে গেছে। স্থানসমূহের নাম লেখা হয়েছে আরবি ভাষায়। 2 নং চিত্র, 2 নং মানচিত্র দেখা যাচ্ছে প্রায় 600 বছর পর আঁকা হয়েছে। আমি আগেই বললাম, স্বাভাবিকভাবে এই দীর্ঘ সময়, বিরাট সময়, 600 বছর, মানে দেখেছো অনেক বছর। আমরা কত বছর আছে, গড়াইও আমাদের 60 বছর থেকে 65 বছর। উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে, দেখেছো। মানচিত্রের নিকট বেশ পরিচিত বলে মনে হয়। উপকূলবর্তী, মানে সমুদ্রের কাছাকাছি যে অঞ্চলে উপকূলবর্তী অঞ্চলগুলো বিস্ময়করভাবেই বিস্তারিত দেখানো হয়েছে। এই মানচিত্রে ইউরোপীয় নাবিক এবং ব্যবসায়ীরা ব্যবহার করতেন সমুদ্রপথের যাতায়াতকালে। 6 নং অধ্যায়ে আমরা এটা দেখব ডিটেলসে। ঠিক একইভাবে দুটি যুগের মধ্যে মানচিত্র নির্মাণ পদ্ধতিরও পরিবর্তন ঘটেছে। পরবর্তীকালে মানচিত্র নির্মাণে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসৃত হয়। যখন ঐতিহাসিকরা প্রাচীন যুগের দলিলপত্রাদি, দেখো
ঐতিহাসিকরা কী কী পান? প্রাচীন যুগের দলিলপত্রাদি, মানচিত্র, পুস্তক ইত্যাদি অধ্যয়ন করেন। তারপরে পেজে আমরা যাই। তো ওইটা তো মনে আছে, 2 নং চিত্রটা দেখেছি, মানচিত্রটা। 2 নং মানচিত্র সংবিধান সেগুলো দেখানো হয়েছে। তারপরে দেখো, নতুন এবং পুরানো পরিভাষা ঐতিহাসিক দলিলপত্রাদি থেকে দেখা যায়। কি দেখা যায়? ঐতিহাসিক দলিলপত্রে মানে যারা লিখে গেছেন কাগজপত্রে, যুগে যুগে উল্লেখযোগ্যভাবে পরিভাষাগত পরিবর্তন ঘটেছে এদেশে। উদাহরণস্বরূপ কী বলা যায়? দেখো, আধুনিক পার্সিয়ান ভাষার যথেষ্ট পরিবর্তন এসেছে মধ্যযুগের তুলনায়। পার্সিয়ান ভাষা, পার্সিরা যে ভাষায় কথা বলেন, পরিবর্তন শুধুমাত্র ব্যাকরণগত শব্দভাণ্ডারে ঘটেনি। ব্যাকরণগত মানে বুঝো গ্রামার, শব্দভাণ্ডার মানে সংখ্যা বাড়েনি, শব্দের অর্থগত দিক থেকেও পরিবর্তন ঘটেছে। যেমন ধরো, দেখো একটা শব্দ বলা হয়েছে হিন্দুস্তান শব্দটি আরব দেশীয় মিনহাজ ই সিরাজ। দেখো কি আছে? আরব দেশীয় ঐতিহাসিক, আরব দেশের একজন ঐতিহাসিকের নাম হলো কি? মিনহাজ ই সিরাজ। ত্রয়োদশ মানে 1300 শতাব্দী, ত্রয়োদশ শতকে যখন পার্সিয়ান ভাষায় এই শব্দটি ব্যবহার করেন, তিনি হিন্দুস্তান বলতে বুঝিয়েছেন পাঞ্জাব, হরিয়ানা, গঙ্গা যমুনার মধ্যবর্তী অঞ্চল। আবার বর্তমান ইন্ডিয়ার শব্দটি দ্বারা আমরা ভারত জাতিরাষ্ট্রকেই বুঝি। ভারত জাতিরাষ্ট্রকে কোনটা দিয়ে বুঝি? ইন্ডিয়া শব্দটি দিয়ে। মিনহাজ দিল্লি সুলতানি শাসনাধীন অঞ্চলকে হিন্দুস্তান বলে চিহ্নিত করেছিলেন। তাই মিনহাজ তাহলে প্রথম তিনি ভারতীয় শব্দ হিন্দুস্তান শব্দটি ব্যবহার করেছিলেন। ঠিক আছে। আবার 1600 শতকে মানে 1600 শতকে বাবর হিন্দুস্তান শব্দের দ্বারা বোঝাতে চেয়েছেন এই উপমহাদেশের ভূগোল, জনজাত জনপ্রাণী তাদের সংস্কৃতিকে। তাহলে দেখো, এটা বিরাট ব্যাপার। তাহলে হিন্দুস্তান বলতে আবার কি বোঝানো হয়েছে? কে বুঝিয়েছেন? বাবর। এই যে বাবর হিন্দুস্তান শব্দ দ্বারা কী বোঝাতে চেয়েছেন? ভূগোল, জনপ্রাণী এবং তাদের সংস্কৃতি সব কিছুকে মিলিয়ে। ঠিক আছে। আরও 200 বছর আগে 14শ শতকে উর্দু কবি আমির খসরু, দেখো আরেকজন আছেন আমির খসরু। কে উনি? উনি হলেন গিয়ে 200 বছর আগে, মাত্র 200 বছর আগে কে আসলো? আমির খসরুকে, যিনি ভারতের তুতা পাখি নামে পরিচিত। শর্ট কোয়েশ্চন 1 মার্কের জন্য ইম্পর্টেন্ট। ভারতের তুতা পাখি কে? আমির খসরু নামে পরিচিত। তিনি ভারতবর্ষ সম্পর্কে হিন্দু শব্দটি ব্যবহার করেন, কিন্তু ইন্ডিয়া শব্দটির দ্বারা সারা ভারতবর্ষের দেখো ভৌগোলিক, সাংস্কৃতিক, রাজনৈতিক মানচিত্রকে যতটা ব্যাপকভাবে বোঝানো হয়, হিন্দুস্তান শব্দটি ততটাই ব্যাপকতা নেই। ঠিক আছে। দেখো, ভৌগোলিক সাংস্কৃতিক মানচিত্রে যতটাই ব্যাপকভাবে বোঝানো হয়েছে, হিন্দুস্তান শব্দটি ততটা ব্যাপকতা নেই। পরিভাষা প্রয়োগে ঐতিহাসিকরা বর্তমানে অনেক সচেতন। ঠিক আছে, সচেতন, কারণ এর দ্বারা অতীতের অনেক কিছুকে বোঝানো হয়। যেমন ধরো, কি ধরবো আমরা? বিদেশি শব্দটি ফরেনার, ইংরেজিতে ফরেনার। বাস্তবে এই শব্দটি দ্বারা বোঝানো হয় এমন ব্যক্তিকে যিনি ভারতীয় নন। আমরা ফরেনার বললেই বুঝে ফেলি যে উনি ভারতীয় নন। মধ্যযুগে বিদেশি ফরেনীয় শব্দটি ব্যবহার করা হতো আগন্তুক, যিনি সাংস্কৃতিক দিক থেকে ওই সমাজের সদস্য নন। তাহলে আগন্তুক বুঝেছে হঠাৎ করে যিনি এই উপস্থিত হবেন। ভারতবর্ষে যে কোনো একজন লোক এক জায়গাতে এক জায়গায় গেলে তাকেও আগন্তুক বলা হতো। যে ফরেনার শব্দটি কেন ব্যবহার করা হতো? আগন্তুক, হঠাৎ করে যিনি আসেন ওতে আগন্তুক। হিন্দি হিন্দি কি বলেছে? তাহলে কি বলেছে? যিনি ভারতীয় নন। আবার মধ্যযুগের শব্দটিকে বোঝানো হয়েছে আগন্তুক হিসেবে। ঠিক আছে। তিনি এইরকম সদস্যকে তিনি হিন্দিতে এই রকম ব্যক্তিকে বোঝানো হতো পরদেশি বা পার্সিয়ান ভাষায় আজনবী। দেখো কত চেঞ্জ হয়ে গেছে। হিন্দিতে এইরকম ব্যক্তিকে বোঝানো হতো পরদেশি, যিনি এই সমাজের সদস্য নন। ফরেনার, যিনি পরদেশি বা পার্সিয়ান ভাষায় আজনবী বলা হতো। আমরা প্রায় শব্দটা ব্যবহার করে থাকি কিন্তু। ঠিক আছে। দেখো, তাহলে ভাষার কি অনেক পরিবর্তন হয়েছে। এখন বিদেশি বলতে ফরেনার মানে যে আমাদের দেশে নন, যিনি ভারতীয় নন। এখন কিন্তু আগে বলা হতো, মধ্যযুগে বলা হতো বিদেশি মানে এমন আগন্তুককে বোঝানো হতো যিনি সাংস্কৃতিক দিক থেকে এই সমাজের সদস্য নন। ঠিক আছে। তারপরে আমরা যাই গিয়ে ঐতিহাসিক এবং তাদের উপাদানসমূহ। ঐতিহাসিক মানে আমাদের পুরানো যে জিনিসগুলি যেগুলো আছে সেটাই তো উপাদানসমূহ। ইতিহাস রচনায় প্রাপ্ত ঐতিহাসিকের উপাদানসমূহের ব্যবহার করেছেন
ঐতিহাসিক গবেষণা মানে যেটা ইতিহাস নিয়ে যেটা আগের প্রাচীনকাল নিয়ে যে ঘটনা গবেষণা হয়, ওই সকল উপাদানের যথেষ্ট গুরুত্ব। ষষ্ঠ শ্রেণীতে আমরা কী পড়েছি? প্রাচীন ভারতের ইতিহাস। দেখো এখানে ছবি দেখানো হয়েছে, এখানে কী লিখেছে? মৌর্য যুগের। আচ্ছা, এখানে ছবিটা আমরা পরে ইয়ে করব। মৌর্য যুগ, গুপ্ত যুগ বা পরবর্তী রাজাদের সম্পর্কে জেনেছ। বর্তমানে সপ্তম শ্রেণীতে আমরা পরবর্তী কয়েক হাজার বছরের ইতিহাস মোটামুটি 700 থেকে 1750 পর্যন্ত পড়ব। ঠিক আছে, 1700-তে তোমরা না বলে আমরাই বলবো, আমরা লক্ষ্য করব যে এই সময় ইতিহাস রচনায় ঐতিহাসিকগণ ধারাবাহিক মানে একের পর ইতিহাসের উপাদানের সাহায্য নিয়েছেন। এই সকল উপাদানের মধ্যে কী কী রয়েছে দেখো। দেখো এই যে ইতিহাসে আমরা কী পড়ছি আজকে, এখন ঐতিহাসিক তাদের উপাদানসমূহ। তাহলে উপাদানগুলি কী কী? মুদ্রা মানে টাকা পয়সা, যেটা মুদ্রা, লিপি যা লেখা থাকে, স্থাপত্য শিল্প যা বানিয়েছেন, বিভিন্ন লিখিত উপাদানসমূহ, অনেক সময় কোনো দলিল লিখেছেন। তবে প্রাচীন যুগের তুলনায় এই সময়ের প্রাপ্ত লিখিত উপাদানের যে তারপরে পেজে আমরা যাচ্ছি, কী বলেছেন দেখো, পরিমাণ অনেক বেশি। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম আগের প্রাচীন যুগের এগুলি একটু মুখস্থ করে নিতে হবে। মুদ্রা, লিপি, স্থাপত্য শিল্প এবং বিভিন্ন লিখিত উপাদানসমূহ। ঠিক আছে, তো নেক্সট পেজ আমরা দেখছি পরিমাণ অনেক বেশি, অর্থাৎ লিখিত উপাদানের অন্যান্য উপাদানের স্থান দখল করে নিয়েছে এই যুগে। পর্যাপ্ত প্রাপ্তির কারণে কাগজের বহু গুণ বেড়ে যায়। সাহিত্য, শাসক শ্রেণীর কালানুক্রমিক ইতিহাস, চিঠিপত্র, সাধুসন্তদের বাণী, আবেদনপত্রাদি, বিচার সংক্রান্ত দলিলপত্রাদি, বৈদেশিক পর্যটকদের বিবরণী ইত্যাদি রচনায় ব্যাপক হারে কাগজের ব্যবহার হতো। তাইলে আমরা ওই সময় কী পেলাম? বিচার সংক্রান্ত দলিলপত্র, এগুলি সব আমরা পেয়েছি ওই সময়ের। দেখো কাগজের বহুগুণ বেড়ে গিয়েছিল। কী কী সাহিত্য পেলাম? শাসক শ্রেণী কালক্রমে ইতিহাস, চিঠিপত্র, সাধুসন্তের বাণী, এগুলি সব লেখা হতো কিতায়? ব্যাপক কাগজপত্রে। ঠিক আছে, আমরা ফার্স্টে আমরা দেখে নিই আরেকটু জায়গা বাকি রয়েছে, এই জায়গাটা আমরা একটু পড়ে নিই। এখানে মহাফেজখানা খুব ইম্পর্টেন্ট। দেখো কী বলেছে? এমন স্থান, এটা একটু দেখা দরকার, মনে রাখতে হবে। মহাফেজখানা কী হয়? এমন স্থান যেখানে দলিলপত্রাদি পাণ্ডুলিপির সংরক্ষণ করে রাখা হয়, এই কারণে মহাফেজখানা। আজকাল জাতীয় ও রাজ্য সরকার কর্তৃক স্থাপিত মহাফেজখানায় সমস্ত প্রকার পুরানো সরকারি নথিপত্র, লেনদেন সংক্রান্ত কাগজপত্রাদি সংরক্ষণ করে রাখা হয়। সংরক্ষণ মানে কি? রক্ষা করা হয়। ঠিক আছে, ওই সব জায়গায়। আর দ্বিতীয়টা আমরা কী পেলাম দেখো, 1 নং চিত্রে আমরা লিপিকার পাণ্ডুলিপির কপি করেছেন। 10.5 সেন্টিমিটার ক্ষুদ্র আকৃতির চিত্রের একটি প্রতিলিপি। এই প্রতিলিপির প্রতিলিপিকরণটা মানে কি? একটা থেকে আরেকটা তৈরি করা। পাণ্ডুলিপি সাহিত্যের প্রসার ঘটায়। এই পাণ্ডুলিপি এতই সুন্দর ছিল যে সংগ্রহকারীগণ এগুলো সংরক্ষণ করে রাখতেন। ঠিক আছে, কাজ ভালো হলে অনেকে আমরা সংরক্ষণ করে রাখি। ঠিক আছে, এইখানে আমরা তাইলে আজকে আমরা এত পর্যন্তই পড়লাম। শেষে আমার অনুরোধ রইল তোমাদের কাছে, সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর কাছে, যে তোমরা আমার ভিডিওটাকে বারে দেখবে, অনেকবার দেখবে। বইটা পড়া খুব গুরুত্বপূর্ণ, তাই আমি এটাকে বুঝিয়ে তোমাদেরকে পড়িয়েছি। আশা করি তোমরা ভালো লেগেছে, এবং এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।